ঢাকার অভিজাত গুলশানের ২ নম্বর রোডের এক বিশাল অট্টালিকা, ঝকঝকে সাদা মার্বেল পাথরে মোড়া বাড়ির সামনের গেট থেকেই বোঝা যায় এ বাড়ির মালিক সাধারণ কেউ নন। বিশাল বাগান, দামি গাড়ির সারি, ফোয়ারার পাশে রঙিন আলো, সব মিলিয়ে যেন কোনো প্রাসাদ। এ বাড়ির মালিক ছিলেন কোটিপতি ব্যবসায়ী আলতাফ হোসেন। তবে এই গল্পের কেন্দ্রবিন্দু আলতাফ সাহেব নন, বরং তার একমাত্র মেয়ে নীলা। নীলা ছোটবেলা থেকেই সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। দামি স্কুল, বিদেশি বিশ্ববিদ্যালয়, তারপর আবার লন্ডনে মাস্টার্স। সবকিছুতেই বিলাসিতা আর অহংকার মিশিয়েছিল। তার কাছে টাকা মানে ক্ষমতা, আর ক্ষমতা মানেই মানুষকে তুচ্ছ জ্ঞান করা। তার মা বহু আগেই মারা গিয়েছিলেন, বাবাই তাকে মানুষ করেছেন। তবে মেয়ের এই অহংকার তিনি ভাঙতে পারেননি, বরং বাবার অপরিমেয় সম্পদের আড়ালেই নীলা আরও উদ্যত হয়েছে। বাড়ি বিশাল ব্যালকনিতে দাঁড়িয়ে নীলা কফির কাপে চুমুক দিচ্ছিল। হাতে ছিল আইফোন 60 প্রো ম্যাক্স, যেটি সে মাত্র গত সপ্তাহে দুবাই থেকে আনিয়েছে। নীলা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখছিল। লম্বা সিল্কের গাউন, গলায় হিরের চেন, আর ঠোঁটে হালকা লিপ গ্লস। নীলা হঠাৎ ভ্রু কুঁচকে বলল, মীরা, মীরা কোথায় গেলি? এই কপিটা এত ঠান্ডা কেন? এক কাজ ভালো করে করতে পারে না? তার গৃহ পরিচারিকা মীরা তাড়াহুড়ো করে আসলো, কারণ সে জানে একটু দেরি হলেই তার চাকরি চলে যাবে। ম্যাডাম দুঃখিত, আমি তো এখনই বানিয়ে এনেছিলাম। নীলা ঠোঁটে বাঁকিয়ে হাসলো। তুই কি জানিস না আমার কফি সবসময় এক্সট্রা হট হতে হবে? এইসব গরিব মানসিকতা নিয়ে আমার বাড়িতে কাজ করিস না, বুঝলি? মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই নীলার বাবা আলতাফ সাহেব ব্যালকনিতে এসে দাঁড়ালেন। নীলা, এভাবে ওদের সাথে কথা বলা ঠিক নয়, ওরা তো মানুষ। নীলা অবহেলার ভঙ্গিতে হেসে বলল, বাবা প্লিজ, ওরা মানুষ, গরিব মানুষ মানুষ নয়। সারা জীবন আমাদের সেবা করার জন্যই তো ওদের জন্ম। আলতাফ সাহেব গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তোমার মা বেঁচে থাকলে তোমাকে এমন হতে দিত না। নীলা আর কোনো জবাব দিল না, বরং ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে লাগলো। তার বাবাও আর তাকে কিছু না বলেই সেখান থেকে তার রুমে চলে গেল। সেদিন দুপুরে বাড়িতে এক নতুন মুখ দেখা গেল। লম্বা চওড়া শরীর, কালো শার্ট আর নীল জিন্স পরা এক যুবক, চোখে কালো সানগ্লাস, কাঁধে শক্ত ব্যাগ। আলতাফ সাহেব নীলাকে ডাকলেন। নীলা, এই হচ্ছে রাজ, তোমার নতুন বডিগার্ড। নীলা ভ্রু তুলে তাকালো। বডিগার্ড? কেন? আমি কি কোনো সিনেমার হিরোইন যে সারাক্ষণ বডিগার্ড লাগবে? তুমি জানোই তো সম্প্রতি আমার ব্যবসায় প্রতিদ্বন্দ্বীরা হুমকি দিচ্ছে। আমি চাই তুমি সবসময় নিরাপদ থাকো। রাজ আমার বিশ্বাসযোগ্য ছেলে। নীলা বিরক্তির ভঙ্গিতে রাজের দিকে তাকালো। রাজ ভদ্রভাবে মাথা নত করল। সালাম ম্যাডাম। নীলা ঠোঁট বাঁকিয়ে হাসলো। একবার রাজকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। গ্রামে জন্মানোর ছেলে মনে হচ্ছে, কথাবার্তা তো গরিবই গন্ধ। রাজ কোনো জবাব দিল না, শুধু শান্তভাবে তাকিয়ে রইল। এরপর আলতাফ সাহেব রাজকে রাজের রুম দেখিয়ে দিল। রাজও আর কিছু না বলে তার রুমে চলে গেল। নীলা ও আলতাফ সাহেবও তাদের রুমে চলে গেছে। পরের দিন দুপুরে নীলা তার বান্ধবীর সঙ্গে শপিং মলে গেল। রাজ গাড়ির সামনে দাঁড়িয়ে নিরাপত্তার ব্যবস্থা করছিল। বান্ধবী সুমি খিলখিল করে হেসে বলল, ওই তোমার নতুন বডিগার্ড, দেখতে তো বেশ হ্যান্ডসাম। নীলা চোখ উল্টে উত্তর দিল, আহা, হ্যান্ডসাম? ওসব গরিব চেহারা তোদের চোখে ভালো লাগে, আমার কাছে এরা কেবল চাকর। রাজ দূর থেকে সব শুনছিল, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ করল না। শপিং মলের ভেতরে নীলা রাজকে আদেশ করল, শোনো, তুমি বাইরে দাঁড়াবে, আমার পেছনে পেছনে আসার দরকার নেই। আমি কোনো গরিব লোককে সঙ্গে নিয়ে হাঁটতে পারবো না। আমার নিজেরও একটা স্ট্যাটাস আছে। কোনো গরিব ভিখারি আমার আশেপাশে থাকুক, সেটা আমি চাই না। রাজ মাথা নত করে বলল, ঠিক আছে ম্যাডাম। এরপর শপিং করে বাইরে চলে এলো। রাজ দরজা খুলে দিল। নীলা তখন গাড়ির ভেতরে বসলো, আর রাজ গিয়ে সামনে বসলো ড্রাইভারের পাশে। এভাবেই দিন কেটে যাচ্ছিল। নীলা রাজকে বারবার ছোট করতো, তাকে কাজের ছেলে মনে করে কখনো শপিং ব্যাগ বহাতো, বলতো, কখনো কুকুর হাঁটাতে পাঠাতো। একবার তো পার্টিতে এসে রাজকে ওয়েটারের মতো দাঁড় করিয়ে দিল।
রাজ শান্তভাবে সব মেনে নিলেও তার চোখে একটা দৃঢ়তা সবসময়ই ভাসত, যা নীলা বুঝতেই চাইত না। বিকেলের আলো ম্লান হয়ে আসে। গুলশানের সেই প্রাসাদতম বাড়ির ভেতরে ঝাড়বাতির আলো ঝিকমিক করছে। নীলা এক বিশাল ডাইনিং টেবিলে বসেছিল। টেবিলে সাজানো ছিল নানা ধরনের খাবার, থাই স্যুপ, চাইনিজ নুডলস, মাটন বিরিয়ানি, রোস্ট, স্যালাড। রাজ দাঁড়িয়েছিল একটু দূরে, তার পরনে সাধারণ কালো শার্ট আর প্যান্ট। গম্ভীর মুখে চারপাশ লক্ষ্য করছিল। নীলা বিরক্ত হয়ে হঠাৎ বলে উঠল, এই রাজ, এখানে দাঁড়িয়ে কি পাহারা দিচ্ছ, নাকি খালি আমাদেরকেই তাকিয়ে থাকছো? নীলার কথায় রাজ কিছুটা অবাক হলো, শান্ত গলায় বলল। ম্যাডাম, আমি আপনার নিরাপত্তার জন্য এখানে আছি। নীলা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ও, নিরাপত্তা? তোমার মতো গরিব লোক আমাকে কিভাবে সুরক্ষা দেবে? জানো, আমি লন্ডনে থাকাকালীন আমার চারপাশে 5 জন বডিগার্ড থাকতো, সারাক্ষণ প্রশিক্ষিত। আর তুমি দেখেও তো গ্রামের অটো গ্যারেজের ছেলের মতো লাগছো। রাজ মাথা নিচু করল। আমি আমার কাজটা সর্বোচ্চ দিয়ে করব ম্যাডাম। শোনো রাজ, বেশি কথা বলবে না। তোমার কাজ শুধু দরজার কাছে দাঁড়িয়ে থাকা। আমার টেবিলের আশেপাশে দাঁড়ালে আমার খাবার স্বাদ নষ্ট হয়। রাজ কিছু না বলে সরে গিয়ে এক পাশে দাঁড়ালো। এমনভাবে নানানভাবে নীলা রাজকে অপমান করতে থাকে। কয়েকদিন পর নীলা তার 3 জন বান্ধবীকে আমন্ত্রণ করলো বাড়িতে। বিশাল লিভিং রুমে 4 জন মিলে আড্ডা জমিয়ে উঠল। নীলার বান্ধবী রুবি রাজকে দেখে ফিসফিস করে বলল, তোমার এই বডিগার্ডটা কিন্তু দেখতে ভীষণ স্মার্ট, উচ্চতা, শরীর সবকিছুই ফিট। আরে প্লিজ রুবি, ও তো একেবারে সাধারণ লোক। আমি ওকে শুধু বাবার জেদের কারণেই রাখছি। না হলে আমার আশেপাশে এমন গরিব মানসিকতার লোক সহ্য করতে পারবো না। তাও মন্দ না, অন্তত তোমার নিরাপত্তা থাকবে। কে জানে যদি কোনোদিনও তোমার প্রেমিককে কেউ অপহরণ করে, তখন এই বডিগার্ড কাজে লাগবে। সবাই হেসে উঠল। নীলা রাজের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, শোনো রাজ, তুমি কি জানো আমার বন্ধুরা তোমাকে হ্যান্ডসাম বলে? হাস্যকর। তুমি গরিব হলেও ওরা তোমার শরীর দেখে মুগ্ধ হয়েছে। কিন্তু আজকাল সুন্দর হলেই হয় না, পকেটের টাকার দরকার হয়, যেটা তোমার মতো গরিবদের কখনোই হবে না। আমি এসব নিয়ে ভাবি না ম্যাডাম, আমার কাজই আসল। আচ্ছা, তোমার কি কাজের বাইরে কোনো স্বপ্ন নেই? হয়তো নিজের কোনো ব্যবসা কিংবা সংসার? রাজ কিছুক্ষণ নীরব থেকে হালকা হেসে বলল, প্রতিটা মানুষের ভেতরেই স্বপ্ন থাকে, তবে সব স্বপ্ন প্রকাশ করা যায় না। ওয়াও, তুমি কি তবে দার্শনিকও নাকি? রাজ চুপ করে গেল। নীলার বান্ধবীরা সবাই রাত হওয়ার আগেই চলে গেল। সেই রাতেই যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, রাজ ছাদে দাঁড়িয়েছিল। চারপাশে নীরবতা কেটে তার মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। সে এক নম্বরে কল করল। স্যার, আমি রিপোর্ট করছি টার্গেট এখনো নিরাপদ, তবে আমি লক্ষ্য করছি প্রতিপক্ষের লোকেরা গাড়ি নিয়ে এলাকায় চক্কর মারছে। ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, ভালো কাজ করেছো ক্যাপ্টেন রাজ। মনে রেখো, তোমার পরিচয় ফাঁস হওয়া চলবে না। আপাতত বডিগার্ডের মতো থাকো, প্রয়োজনে আঘাত হানবে। আন্ডারস্ট্যান্ড স্যার। কল শেষ করে রাজ আকাশের দিকে তাকালো। চাঁদের আলোয় তার চোখে এক ভিন্ন দৃঢ়তা। সে নীলাকে নিয়ে ভাবতে লাগলো, একটা মেয়ে কিভাবে এতটা অহংকারী হতে পারে? বাবার টাকা পয়সা আছে বলেই কি এতটা অহংকার? নীলার কথা ভাবতে ভাবতেই গভীর রাত হয়ে যায়। এরপর রাজ গিয়ে তার রুমে শুয়ে পড়ে। পরের দিন ছিল নীলার জন্মদিন। বিশাল পার্টির আয়োজন হলো। অতিথিদের ভিড়ে বাড়ি সরগরম। নীলা পরেছিল লাল গাউন, গলায় প্লাটিনামের হার। সবার নজর কেড়ে নিচ্ছিল সে। রাজ নিরাপত্তার দায়িত্বে বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ নীলা গিয়ে তাকে ডাকলো। এই রাজ, ভেতরে এসো। জি ম্যাডাম। এই ট্রেতে কেকের টুকরো সাজানো আছে, তুমি অতিথিদের মাঝে গিয়ে সার্ভ করো। ওয়েটারটা কম পড়ে গেছে। রাজ বিস্মিত চোখে তাকালো। সে যেন আকাশ থেকেই পড়ল নীলার এরকম কথা শুনে। কিন্তু আমি তো। নীলা ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি তো গরিব পরিবারের ছেলে, চাকরি করলে লজ্জা কিসের? যাও, আর এর বদলে আমি তোমাকে এক্সট্রা টাকাও দিব। চিন্তা করো না,
আমি গরিবের হক মেরে খাই না। রাজ কোনো প্রতিবাদ করল না, চুপচাপ ট্রে হাতে নিয়ে অতিথিদের মাঝে গিয়ে কেক বিলাতে লাগলো। তখনই নীলার এক পুরনো বন্ধু রিয়াদ এগিয়ে এলো, চশমা পরা স্মার্ট ছেলে। সে নীলার গালে আলতো চাপ দিয়ে বলল। হ্যাপি বার্থডে নীলা। নীলা হেসে কেক তুলে রিয়াদের মুখে খাইয়ে দিল। আশেপাশে উপস্থিত সবার নজর গেল সেই দৃশ্যে, আর দূর থেকে রাজ নীরবে তাকিয়ে থাকলো। নীলা যেন ইচ্ছে করেই রাজকে ছোট করার জন্য এই কাজ করলো। চোখে একরকম চ্যালেঞ্জ ছিল, দেখলে আমি তোমাকে চাকরের মতো ব্যবহার করি, আর আমার পছন্দের মানুষকে রাজকুমারের মতো সম্মান দেই। রাজের মুখে কোনো রাগের ছাপ দেখা গেল না, বরং ঠোঁটের কোণে হালকা রহস্যময় হাসি ফুটে উঠল। পার্টি শেষে রাত গভীর হলো, অতিথিরা চলে গেছে। রাজ বাগানের গেটের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ এক কালো গাড়ি ধীরে ধীরে এসে থামলো। ভেতরে বসা দুজন অপরিচিত লোক রাজকে গভীরভাবে লক্ষ্য করল। রাজ টের পেল এরা সাধারণ অতিথি নয়, এদের দৃষ্টি সন্দেহজনক। সে মনে মনে ভাবল, খেলা শুরু হয়ে গেছে, এখনো সময় আসেনি আসল পরিচয় প্রকাশ করার, কিন্তু প্রস্তুত থাকতে হবে। পার্টি শেষ হলো, সবাই যার যার মতো বাড়ি চলে গেল। নীলা নীলার বান্ধবী নীলার রুমেই থেকে গেল। পরদিন সকালে সবাই যে যার বাড়িতে চলে গেল। এভাবেই চলছিল তাদের দিনকাল। নীলার চোখে রাজ শুধু একজন চাকর, তার কাছে বডিগার্ড মানে ছিল কেবল পেছনে ঘুরে বেড়ানো এক দেহরক্ষী, যে আদেশ পালন করবে। যেভাবেই হোক সকালবেলা নীলা গাড়ি নিয়ে বেরোচ্ছিল শপিং করার জন্য। রাজ স্বাভাবিকভাবে গাড়ির দরজা খুলে দিল। নীলা চোখ ঘুরিয়ে বলল, তুমি কি গাড়ির সামনে বসবে, নাকি পিছনে বসে রাজকুমারের মতো ভ্রমণ করবে? আমি সামনে বসবো ম্যাডাম। ঠিক আছে, তবে মনে রেখো আমার ড্রাইভারকে কখনো শেখাতে যেও না। তুমি কেবল আমার বডিগার্ড, কোনো বুদ্ধি দেখাতে যেও না। রাজ চুপ করে গেল। শপিং মলে ঢুকিয়ে নীলা রাজকে বলল, এই সব ব্যাগগুলো তুমি বহন করবে, আমি 1 গ্রামও তুলবো না। রাজ কাঁধে ভারী ব্যাগ নিয়ে নীরবে হাঁটছিল। নীলার বান্ধবীরা তাকে দেখে হাসাহাসি করছিল। সুমি ফিসফিস করে বলল, এত বড়সড় ছেলেকে কুলি বানিয়ে ফেলেছিস নীলা। হ্যাঁ তো, এরা তো এই কাজের জন্যই জন্মায়। রাজ সব শুনছিল, তবুও মুখে কোনো প্রতিবাদ এলো না। রাজ চুপচাপ সব সহ্য করে গেল। ব্যাগগুলো নিয়ে এসে গাড়িতে রাখলো। তারপর সবাই মিলে বাড়িতে চলে এলো। সন্ধ্যায় আলতাফ সাহেব নীলাকে ডেকে বললেন, নীলা, আমি লক্ষ্য করছি তুমি রাজের সঙ্গে ঠিকভাবে ব্যবহার করছো না। ছেলে ভদ্র আর দায়িত্বশীল মনে হচ্ছে। বাবা প্লিজ, তুমি কি সত্যি মনে করো ও ভদ্রলোক? আমি তো দেখি গরিব ছাপ ছাড়া কিছুই নেই। আমি লন্ডনে থাকাকালীন কুকুর পর্যন্ত ওর যে দামি পোশাক পরতো। রাজ পাশেই দাঁড়িয়েছিল। এইসব কথা তার কানে গেলেও সে নির্বিকার রইল। আলতাফ সাহেব বিরক্ত হয়ে বললেন, টাকা মানুষকে বড় করে না, চরিত্র বড় করে। তোমার এই অহংকার একদিন ভেঙে যাবে। বাবা, তোমার এইসব দার্শনিক কথায় আমি বিশ্বাস করি না। কয়েকদিন পর এক ব্যবসায়ীর পার্টি হলো শহরের 5 তারকা হোটেলে, যেখানে আলতাফ সাহেব নীলাকে নিয়ে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে রাজও ছিল। পার্টিতে অনেক প্রভাবশালী মানুষ, বিদেশি অতিথি, সাংবাদিক সবাই উপস্থিত ছিল। নীলা রাজকে কোনায় দাঁড় করিয়ে দিল। শোনো রাজ, তোমার কাজ শুধু বাহিরে দাঁড়ানো। আমাকে কেউ প্রশ্ন করলে যেন না বলে বসো তুমি আমার স্বামী বা কিছু, বুঝেছো? জি ম্যাডাম। কিন্তু হঠাৎ এক মুহূর্তে বিপত্তি ঘটল। এক অতিথি এসে নীলাকে জিজ্ঞেস করল, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে, সে কি আপনার স্বামী? প্রশ্ন শুনে নীলা যেন আগুনে ফেটে পড়ল। কি বলে? ও আমার স্বামী? না, ও তো কেবল আমার বডিগার্ড, চাকর বলতে পারেন। সবাই হেসে উঠল। রাজ চুপ করে দাঁড়িয়েই থাকলো। অতিথিদের হাসাহাসি নীলাকে খুশি করল, কিন্তু আলতাফ সাহেবের মুখে ছায়া পড়ল। তিনি বুঝতে পারলেন মেয়েটি অহংকারে অন্ধ হয়ে যাচ্ছে। সেই রাতেই বাড়ি ফিরে নীলা রাজকে ডাকলো। আরে রাজ, শোনো, আমি চাই না তুমি আমার কাছে বেশি ঘোরাফেরা করো। তুমি আমার জীবনে কেবল এক ভাড়াটে বডিগার্ড। আমার বন্ধুদের সামনে আমাকে লজ্জায় ফেলো না, চাকরের মতোই থেকো। আমি বুঝেছি ম্যাডাম। তোমার কি কোনোদিনও মনে হয় না তোমার মতো গরিবরা আমাদের জগতে মানায় না? ম্যাডাম, জগৎ কখনো এক নয়, কখনো কখনো অচেনা মানুষই সবচেয়ে বেশি রক্ষা করে।
এইসব রহস্যময় কথা বলে তুমি কি আমাকে ইমপ্রেস করতে চাইছো? ভুলে যেও না, আমি তোমাকে কোনোদিনই আমার চোখে মানুষ হিসেবে দেখবো না। রাজ মাথা নত করল। সেই রাতেই বাড়ির বাইরে অদ্ভুত ঘটনা ঘটল। একটা কালো মোটর সাইকেল এসে বাড়ির গেটের সামনে দাঁড়ালো। হেলমেট পরা দুজন লোক চুপচাপ ভেতরে তাকালো, তারপর দ্রুত চলে গেল। রাজ সব দেখলো। তার চোখে হঠাৎ এক কঠোরতা ফুটে উঠল। সে মনে মনে ভাবল, সময় এগিয়ে এসেছে, শত্রুরা এখন খুব কাছে। কিন্তু বাড়ির ভেতরে নীলা তখনও নিজের জগতে ডুবে রাজকে কেবল অবহেলার চোখে দেখছে। রাত তখন অনেকটা গভীর, চারিদিকে নিস্তব্ধতা। বাড়ির প্রতিটি কক্ষ নির্ভীতে ঘুমিয়ে আছে, কেবল এক কোণে আলো জ্বলছে। রাজের ছোট্ট রুমে রাজ জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। কালো আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, হঠাৎ দূরে বিদ্যুতের ঝলকানি। তার চোখে অদ্ভুত দৃঢ়তা, ঠোঁটে চাপা রহস্যময় হাসি। রাজ মোবাইল হাতে নিল, হেডফোন কান ঘেঁষে বসিয়ে এক গোপন নাম্বারে কল করল। কিছুক্ষণ পর অপর প্রান্ত থেকে কর্কশ গলা ভেসে এলো। অপারেশন ব্ল্যাক কোডের আপডেট। টার্গেট এখনো অজানা, বিপদে আছে, তবে শত্রুরা সক্রিয় হয়েছে। বাড়ির চারপাশে একাধিক সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে। আমার ধারণা তারা খুব শীঘ্রই আক্রমণের পরিকল্পনা করবে। ক্যাপ্টেন রাজ, মনে রেখো তোমার পরিচয় ফাঁস হওয়া একেবারেই চলবে না। তুমি আপাতত বডিগার্ড হয়ে থাকবে, প্রয়োজনের শেষ মুহূর্তে হস্তক্ষেপ করবে। আন্ডারস্ট্যান্ড স্যার, কিন্তু যদি নীলা ম্যাডামকে টার্গেট করা হয়? তখন তুমি নিজের জীবন বাজি রেখে হলেও তাকে বাঁচাবে, কারণ এই মিশনের আসল কেন্দ্রবিন্দু নীলা। কিন্তু কেন ও? আমি এখনো সেই প্রশ্নের উত্তর পাইনি। সময় এলে সব জানতে পারবে। আপাতত তুমি কেবল দায়িত্ব পালন করো। কল কেটে গেল। রাজ গভীর শ্বাস নিল। সে জানে যতই নীরা তাকে অবহেলা করুক, অপমান করুক, তার আসল দায়িত্ব হলো তাকে নিরাপদ রাখা। এরপর রাজ ঘুমিয়ে গেল। পরদিন সকাল, ডাইনিং টেবিলে নীলা বসে ব্রেকফাস্ট করছিল। রাজ যথারীতি একপাশে দাঁড়ানো। আলতাফ সাহেব মুখ গম্ভীর করে বললেন, নীলা, তুমি কি লক্ষ্য করছো না, সাম্প্রতিক সময়ে আমাদের ব্যবসায়িক শত্রুরা অনেক অস্থির হয়ে উঠেছে? আমি চাই তুমি রাজের কথা শোনো, ওকে ছোট করে দেখো না। নীলা গম্ভীর ভঙ্গিতে কফির কাপ নামিয়ে বলল, বাবা, তুমি কি বোঝোই না? এই লোকটা শুধু এক ভাড়াটে বডিগার্ড। আমি চাই না সে আমার জীবনে বেশি গুরুত্ব পাক। তোমার অহংকারী একদিন তোমার সর্বনাশ ডেকে আনবে। রাজ মাথা নিচু করে সব শুনছিল। তার ভিতর এক অদ্ভুত দ্বন্দ্ব। সে কি আসল পরিচয় জানাবে নাকি সময়ের অপেক্ষা করবে? সেই দুপুরে নীলা বান্ধবীদের নিয়ে ঘুরতে বেরোলো। বিশাল শপিং মলের সামনে গাড়ি থামতেই রাজ নেমে চারপাশ পর্যবেক্ষণ করলো। কিন্তু নীলা জোরে বলে উঠল, এই রাজ, তুমি ভেতরে আসবে না। আমার বান্ধবীরা তোমাকে দেখলে হাসাহাসি করবে। বাইরে দাঁড়িয়ে পাহারা দাও। ঠিক আছে ম্যাডাম। ভেতরে গিয়ে নীলা তার বান্ধবীদের বলল, জানো, আমি এই ছেলেটাকে ভীষণ ঘৃণা করি। আমার বাবা মনে করেন ও নাকি খুব বিশ্বস্ত, অথচ আমি দেখি ও কেবল এক গরিব চাকর। তাও তো দেখছিস, ও কত ধৈর্য ধরে সব মেনে নিচ্ছে। আমি হলে এতক্ষণে চাকরি ছেড়ে চলে যেতাম। ওদের যাওয়ার সাহস নেই, কারণ ওরা জানে আমার বাবার মতো ধনী মানুষের সাথে কাজ করা মানে টাকার পাহাড়। আচ্ছা, সেসব বাদ দাও, চলো একটু শপিং করে আসি। চলো। এরপর নীলা ও নীলার বান্ধবীরা আর রাজ শপিং করতে বেরিয়ে গেল। শপিং শেষে নীলা গাড়ির দিকে ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে দাঁড়ানো কালো ভ্যানে তিনজন অচেনা লোক নেমে দ্রুত এগিয়ে এলো। তাদের হাতে অদ্ভুত ব্যাগ। রাজ মুহূর্তেই পরিস্থিতি বুঝে ফেলল। চোখে সজাগ দৃষ্টি, পায়ে দ্রুত গতি। সে ঝট করে নীলার সামনে এসে দাঁড়ালো। ম্যাডাম, গাড়ি ভেতরে যান এখনই। কি হয়েছে? রাজার কোনো কথা না বলে তাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ঠেলে দিল। তারপর দরজা জোরে বন্ধ করলো। সেই মুহূর্তে লোকগুলো ব্যাগ থেকে লোহার রড বের করে রাজের দিকে তেড়ে এলো। রাজ বিদ্যুতের মতো দ্রুত হাতে ধরা লাঠি ঘুরিয়ে এক আক্রমণকারীর হাত থেকে অস্ত্র ফেলে দিল। আরেকজনের পেটের দিকে সজোরে লাথি মারল। নীলা ভেতর থেকে চোখ বড় বড় করে তাকিয়ে সব দেখছিল। এতক্ষণ যে ছেলেটাকে সে চাকর ভাবত, সে কি করে এত দক্ষ যোদ্ধার মতো লড়ছে? কিন্তু রাজ লড়াইটা অল্পক্ষণের জন্য করল। তারপর লোকগুলো দ্রুত গাড়িতে উঠে পালিয়ে গেল। সব শান্ত হলে নীলা গাড়ি থেকে নামলো। তার চোখে এখনো ভয়, সাথে অদ্ভুত বিস্ময়। তুমি তুমি আসলে কে? এত ভালো মারামারি শিখলে কোথায়?
আমি বডিগার্ড ম্যাডাম, আমার কাজই হলো আপনাকে রক্ষা করা। না, তুমি কেবল বডিগার্ড নও, আমি জানি। তুমি যা দেখালে না, তাতে বোঝা যাচ্ছে তুমি অনেক বড় কিছু। প্রত্যেকেরই কিছু না কিছু গোপন থাকে ম্যাডাম। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। তার অহংকার যেন মুহূর্তের জন্য থেমে গেল। সেই রাতেই রাজ আবার ছাদে দাঁড়িয়ে কল করলো সদর দফতরে। স্যার, শত্রুরা সক্রিয় হয়েছে, আজ নীলাকে সরাসরি আক্রমণ করছে, কিন্তু তারা পিছিয়ে গেল। ভালো কাজ করেছো, তবে সাবধান, এটা কেবল শুরু, আরো বড় হামলা আসছে। রাজ মোবাইল নামিয়ে আকাশের দিকে তাকালো, মনে মনে ভাবল। নীলা এখনো আমাকে অবহেলা করে, কিন্তু যদি জানতো আমি আসলে কে। ঢাকার আকাশে সেই দিনটা ছিল অদ্ভুত ভারী। চারিদিক যেন অকারণে গুমোট লাগছিল। নীলা সেদিন বাড়িতে একাই বসেছিল, কিন্তু তার মাথার ভেতর ঘুরছিল শপিং মলে সেই ঘটনাটা। রাজকে সে এতদিন তুচ্ছ করেছে, অপমান করেছে, অথচ সেই একই ছেলেটি জীবন বাজি রেখে তাকে রক্ষা করেছে। ও আসলে কে? এভাবে লড়াই শিখলো কোথায়? বডিগার্ডরা কি সবাই এত দক্ষ হয়? প্রশ্নগুলো বারবার মাথায় ঘুরছিল। সন্ধ্যায় ড্রয়িং রুমে আলতাফ সাহেব বসেছিলেন, হাতে সংবাদপত্র। তিনি রাজকে ডেকে বললেন, রাজ, আজ আমার ব্যবসায়িক এক বন্ধুর কাছ থেকে খবর পেলাম প্রতিদ্বন্দ্বী গ্রুপ এবার সরাসরি আমাকে টার্গেট করেছে, নীলাকে ব্যবহার করার চেষ্টা করবে। স্যার, আমি আগেই সন্দেহ করেছিলাম ওরা এখন যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। আমার সব চিন্তা শুধু নীলাকে নিয়ে। ও একেবারে গুরুত্ব দেয় না এইসব ব্যাপারে, তুমি ওকে বোঝাতে পারলে ভালো হয়। নীলা পাশেই বসেছিল, বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, বাবা, তোমরা কি আমাকে নিয়ে একটু বাড়াবাড়ি করছো না? আমি কোনো ছোট মেয়ে নই যে সারাক্ষণ পাহারাদার নিয়ে চলতে হবে। ম্যাডাম, শত্রুরা যখন আক্রমণ করে তখন বড় ছোট কোনো পার্থক্য থাকে না। আমি অনুরোধ করব অন্তত সাবধান হন। তুমি কি এখন আমাকে আদেশ দিচ্ছ? না ম্যাডাম, এটা আদেশ নয়, দায়িত্ববোধ। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে ক্ষণিকের জন্য দ্বন্দ্ব তৈরি হলো। কয়েকদিন পর আলতাফ সাহেবকে আমন্ত্রণ জানানো হলো এক অভিজাত ব্যবসায়িক অনুষ্ঠানে। সেখানে দেশের নামকরা উদ্যোক্তারা আসবে। তিনি নীলাকে বললেন, তুমি আমার সঙ্গে যাবে, এই ধরনের অনুষ্ঠানে তোমাকে নিয়ে গেলে সবাই সম্মান করে। নীলা রাজের দিকে তাকিয়ে বলল, তাহলে এই চাকরটাকেও নিতে হবে? তুই কেন ওকে চাকর বলিস? ও আমার বিশ্বাসযোগ্য ছেলে, অবশ্যই যাবে। রাজ শান্তভাবে মাথা নাড়ল। অনুষ্ঠানটা ছিল ঢাকার সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে। বিশাল হলরুম, ঝলমলে আলো, টেবিলে বিদেশি খাবার সাজানো। নীলা লাল রঙের গাউন পরে ঢুকলো। সবাই তাকিয়ে দেখলো। রাজ যথারীতি কালো স্যুট পরে ভিড়ের মধ্যে নিঃশব্দে চারপাশ পর্যবেক্ষণ করছিল। হঠাৎ রাজের চোখে পড়ল দূরে দাঁড়ানো দুজন সন্দেহজনক লোক। তাদের পোশাক সাধারণ, কিন্তু আচরণে অস্বাভাবিক। তারা বারবার নীলার দিকে তাকাচ্ছিল। রাজ সঙ্গে সঙ্গে এগিয়ে এসে নীলার পাশে দাঁড়ালো। নীলা বিরক্ত হয়ে বলল, তুমি এখানে কেন? সবাই দেখছে, আমার ইমেজ নষ্ট হচ্ছে। ম্যাডাম, দয়া করে চুপ থাকুন, আমি সন্দেহজনক কিছু লক্ষ্য করেছি। তুমি সব সময় সন্দেহ করো, এই কারণে আমি তোমাকে সহ্য করতে পারি না। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ এগিয়ে এসে নীলার হাত ধরতে চেষ্টা করলো। রাজ বিদ্যুতের মতো দ্রুত এগিয়ে গিয়ে তার হাত চেপে ধরল। হাত ছাড়ো। লোকটা ছটফট করতে লাগলো, তারপর হঠাৎ পকেট থেকে ছোট্ট একটা ছুরি বের করলো। চারপাশে সবাই চিৎকার করে উঠল। রাজ মুহূর্তেই হাত ঘুরিয়ে ছুরিটা দূরে ছুঁড়ে ফেললো। এক লাথিতে লোকটাকে মাটিতে ফেলে দিল। কিন্তু বিপদ এখানে শেষ হলো না। হঠাৎ হলের দরজা দিয়ে আরো তিনজন মুখোশ পরা লোক ঢুকে পড়ল। তাদের হাতে ছিল লাঠি আর চেন। সব অতিথি আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে গেল। নীলা স্তম্ভ হয়ে দাঁড়িয়ে গেল। রাজ এক ঝলকে কোট খুলে ফেলল। ভেতরের কালো ফিটেড শার্ট, বুকে সামরিক প্রশিক্ষণের ছাপ। সে এক আক্রমণকারীর চেন ধরে ঘুরিয়ে মাটিতে আছড়ে ফেলল। আরেকজনকে গলা চেপে দেয়ালে ঠেসে ধরল। চোখের সামনে মুহূর্তে দৃশ্য পাল্টে গেল, যেন কোনো সিনেমার মার্শাল আর্টস দৃশ্য। রাজের চোখে তখন এক অচেনা আগুন, যা দেখে নীলা হতবাক। মাত্র কয়েক মিনিটের মধ্যে সব আক্রমণকারী মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করল। সব শান্ত হলে নীলা অবিশ্বাসে রাজের দিকে তাকালো। তুমি তুমি আসলে কে? আমি জানি তুমি সাধারণ বডিগার্ড নও। তোমার চোখে আমি অন্য কিছু দেখেছি। আমি শুধু আমার কাজ করছি ম্যাডাম। নীলা চুপ করে রইল।
এতদিন যে ছেলেটাকে সে অপমান করেছে সেই ছেলেই আজ তার প্রাণ বাঁচালো। পরের দিন সকালে খবরের কাগজে বড় হেডলাইন ছাপা হলো, ব্যবসায়ী আলতাফ হোসেনের মেয়েকে অপহরণের চেষ্টা ব্যর্থ। নীলা কাগজ হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। তার মনে প্রথমবার ভয় কাজ করলো, যদি রাজ না থাকতো আজ আমি হয়তো বেঁচেই থাকতাম না। কিন্তু রাজ তখনও নির্লিপ্ত, নিজের রুমে বসে ল্যাপটপে কিছু কোড টাইপ করছিল। স্ক্রিনে ভেসে উঠল গোপন বার্তা। অপারেশন শুরু হয়েছে, আরো বড় আক্রমণের জন্য প্রস্তুত থাকো। রাজের চোখে আবার সেই দৃঢ় আগুন জ্বলে উঠল। ঢাকার রাত নেমেছে, আকাশে ফিকে চাঁদ, শহরের আলোতে ঢেকে গেছে তার ম্লান আভা। আলতাফ সাহেবের বাড়ি অস্বাভাবিক নীরব। অনুষ্ঠান স্থলের ঘটনার পর সবাই এখনো আতঙ্কে কাঁপছে। নিজের রুমে একা বসে নীলা বারবার সেই দৃশ্যটা মনে করছে। রাজের চোখে আগুন, শৈলীর অসাধারণ কৌশল একে একে মুখোশধারীদের মাটিতে ফেলে দেয়া। সে ভাবছে, এটা কোনো সাধারণ বডিগার্ডের কাজ নয়, ওর মধ্যে লুকোনো আছে অন্য কিছু। কিন্তু কি? হঠাৎ দরজায় নখ শোনা গেল। রাজ দরজা খুলে ভেতরে ঢুকলো। সে খুব শান্ত, যেন কিছুই হয়নি। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ফিসফিস করে বলল, তুমি তুমি আসলে কে? আমি চোখের সামনে দেখেছি তুমি কিভাবে পড়লে। তুমি কি সেনাবাহিনীতে কাজ করেছো? আমি যেমনটা আছি সেভাবেই আমাকে ভাবুন। না, আমি উত্তর চাই। এতদিন ধরে আমি তোমাকে অপমান করেছি, তুচ্ছ ভেবেছি, কিন্তু তুমি সেই একই সময়ে আমার জীবন বাঁচালে। তুমি আমার চোখে অপরিচিত হয়ে উঠেছো। যেদিন সময় আসবে সেদিন আপনি সব জানতে পারবেন, কিন্তু এখন কিছু বলার সুযোগ নেই। নীলা ভেতরে ভেতরে ক্ষিপ্ত হলো, আবার একই সাথে বিভ্রান্ত। নীলা আর কথা এগুলো না। রাজ চলে গেল তার রুমে। মধ্যরাতে রাজ তার নিজ রুমে বসে এক অদ্ভুত ডিভাইস বের করলো, ছোট্ট ব্ল্যাক বক্স, লাল আলো জ্বলছে। সে হেডসেট কানে দিল, একটা কণ্ঠ ভেসে এলো। কোড নেম শ্যাডো। আমরা তোমার ফিড পেয়েছি। আক্রমণটা ছিল প্রথম ধাপ, বড় হামলা আসছে। আমি প্রস্তুত আছি, কিন্তু এখন পরিস্থিতি জটিল। টার্গেট শুধু আলতাফ সাহেব নয়, তার মেয়েও। তোমার কভার ভাঙা যাবে না, তুমি এখনো বডিগার্ড রাজ। তবে যদি প্রয়োজন হয় অফিসার রূপে বেরিয়ে আসতে হবে। রাজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল। বুঝেছি। হঠাৎ দরজার বাইরে শব্দ হলো। রাজ দ্রুত ডিভাইস বন্ধ করে লুকিয়ে ফেলল। দরজা খুলতেই দেখা গেল নীলা। নীলা সন্দেহের চোখে তাকালো। তুমি কার সাথে কথা বলছিলে? আমি স্পষ্ট শব্দ শুনেছি। হয়তো স্বপ্ন দেখছিলেন ম্যাডাম। নীলা রেগে গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু তার ভেতরে সন্দেহ আরো গভীর হলো। পরদিন সকালে আলতাফ সাহেব রাজকে পাশে নিয়ে বললেন, রাজ, তুমি না থাকলে গতকাল আমার মেয়েকে হয়তো আর বাঁচাতে পারতাম না। আমি তোমার প্রতি ঋণী। এটাই আমার দায়িত্ব স্যার। নীলা পাশেই দাঁড়িয়েছিল, তার চোখে আবার সেই দ্বন্দ্ব। সে বাবাকে বলল, বাবা, তুমি কি জানো ও আসলে কে? তুমি এত বিশ্বাস করছো, অথচ ও হয়তো আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। তুই সব সময় বাড়াবাড়ি করিস। আমি রাজকে যতদিন দেখেছি ও বিশ্বস্ত। নীলা কিছু বলতে গিয়েও থেমে গেল। দুপুরের দিকে হঠাৎই বিদ্যুৎ চলে গেল পুরো বাড়িতে। সব আলো নিভে যাওয়ায় চারিদিকে অন্ধকার। রাত সঙ্গে সঙ্গে টর্চ বের করে চারপাশ পর্যবেক্ষণ করল। তারপর মুহূর্তের মধ্যেই বাড়ির দেয়াল টপকে কয়েকজন অস্ত্রধারী ঢুকে পড়ল, তাদের মুখ ঢাকা, হাতে লোহার রড আর ছুরি। নীলা ভয়ে চিৎকার করে উঠল। রাজ দ্রুত তাকে আড়াল করল। চুপ, নিচু হয়ে থাকুন। আক্রমণকারীরা ভেতরে ঢুকতেই রাজ ছায়ার মতো নড়াচড়া শুরু করলো। একজনকে পিঠে লাথি মেরে দূরে ফেলে দিল, আরেকজনকে দেয়ালের সাথে আশ্রে দিল। নীলা তাকিয়ে দেখলো রাজের চোখে সেই একই আগুন, কিন্তু এবার আরো ভয়ঙ্কর। সে যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, আবার হঠাৎ সামনে এসে আঘাত করছে। কিছুক্ষণের মধ্যে সব আক্রমণকারী মাটিতে লুটিয়ে পড়ল। বাড়ির গার্ডরা ছুটে এসে আলো জ্বালালো। সবাই হতবাক, একজন মানুষ কিভাবে এতগুলো মানুষকে মারতে পারে এটা ভেবেই। রাত গভীর হলে নীলা রাজের কাছে এসে দাঁড়ালো। তার চোখে প্রথমবার ভয়, কৃতজ্ঞতা আর কৌতূহলের মিশেল। রাজ, আমি এতদিন তোমাকে অপমান করেছি, অথচ তুমি আমার জন্য জীবন বাজি রেখে লড়ছো। বলো, তুমি আসলে কে? আমি যা দেখাতে চাই তার বাইরেও অনেক কিছু আছে, কিন্তু এখনো সব বলার সময় আসেনি। কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে চাই, কারণ আজ আমার চোখে তুমি আর চাকর নও,
অন্য কিছু। রাজ তার চোখের দিকে তাকালো, কিন্তু কিছু না বলেই চলে গেল। ঢাকার রাতগুলো একরকম অস্থির হয়ে উঠেছিল। বড় বড় ব্যবসায়ীদের বাড়ি, অফিসে আক্রমণ, ব্ল্যাকমেল, অপহরণের খবর প্রতিদিন খবরের কাগজে ছাপা হচ্ছিল। আলতাফ সাহেবের পরিবার স্পষ্ট টার্গেটে চলে এসেছে। রাত প্রায় 11টা। নীলা একা বসেছিল তার রুমে। হঠাৎ মোবাইলে অচেনা নাম্বার থেকে কল এলো। রিসিভ করতে কর্কশ গলায় এক অচেনা কণ্ঠ বলল, মিস নীলা, তোমার বাবা অনেক বড় ব্যবসা করেছে। এখন সময় হয়েছে তার মূল চোকানোর। তুমি যদি আগামীকাল রাতে আমাদের নির্দেশনা মতো না আসো, তবে ফল ভয়ঙ্কর হবে। কে তুমি? আমার নম্বর পেলে কোথা থেকে? আমরা যা চাই তাই পাই। তুমি যদি বাবা সোনার সাম্রাজ্য বাঁচাতে চাও, তবে চুপচাপ আমাদের সঙ্গে আসতে হবে। কল কেটে গেল। নীলা আতঙ্কে ফোনটা ফেলে দিল। ঠিক তখনই রাজ দরজায় দাঁড়িয়েছিল। কি হয়েছে ম্যাডাম? নীলা প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু রাজের দৃঢ় চোখ দেখে সব খুলে বলল। রাজ ঠান্ডা গলায় বলল, এখন ওই স্যারকে কিছু বলবেন না, আমি নিজেই ব্যবস্থা নেব। তুমি একা পারবে? রাজের চোখে দৃঢ়তা ঝলমল করছিল। এটাই আমার কাজ। সেই রাতেই রাজ সাদা পোশাক পরে বাইরে বেরোলো। সে তার গোপন কন্ট্যাক্টে মেসেজ পাঠালো, লোকেশন ট্রেস করো, নাম্বার ডিটেলস চাই। কিছুক্ষণের মধ্যেই উত্তর এলো। লোকেশন টঙ্গীর পুরনো কারখানা, সন্ত্রাসী গ্রুপ ব্ল্যাক হক্স। তাহলে আসল খেলা ওখানেই। পরদিন নীলাকে আবার ফোন করা হলো। ওরা নির্দেশ দিল, আজ রাত ঠিক 9টায় তুমি একা টাঙ্গির পুরনো কারখানায় আসবে, না হলে পরিণতি ভয়াবহ। নীলা কাঁপতে কাঁপতে রাজকে খবর দিল। রাজ বলল, ভয় পাবেন না, আপনি যাবেন না, আমি যাব। কিন্তু ওরা তো আমার জন্য ডাকছে। আপনাকে টার্গেট করে ওরা আসলে আপনার বাবাকে ভাঙতে চাইছে। আমি ওদের খেলায় ফাঁস হব না। আমি যাব আর ওদের বুঝিয়ে দেব। রাত 9টা। টঙ্গীর সেই পরিত্যক্ত কারখানার ভেতর লোহার ভাঙা যন্ত্রপাতি, মরচে ধরা গন্ধ, অন্ধকার চারপাশ। রাজ নিঃশব্দে ভেতরে ঢুকত। হঠাৎ চারপাশ থেকে 10-12 জন সহস্র লোক বেরিয়ে এলো। তাদের হাতে লাঠি, রড, ছুরি। সবার মধ্যে একজন নেতা এগিয়ে এলো। আহ, তুমি সেই বডিগার্ড? তুমি ভেবেছো একা এসে আমাদের মোকাবেলা করতে পারবে? তোমাদের ভুল হয়েছে। আমি কারো বডিগার্ড নই। আমি সেই ব্যক্তি যে তোমাদের অন্ধকার সাম্রাজ্য শেষ করে দেবে। লোকগুলো হেসে উঠল, কিন্তু রাজ এক নিমেষে প্রথম জনের হাত মুচড়ে ভেঙে দিল। তারপর এক ঝটকায় লাঠি কেড়ে নিয়ে 3 জনকে মাটিতে ফেলে দিল। মুহূর্তে চারপাশে হুড়োহুড়ি শুরু হলো। রাজের চলাফেরা যেন সামরিক প্রশিক্ষণের ছাপ। সে এক একটা আঘাতে এক একজনকে নিস্তেজ করে দিচ্ছে। এদিকে নীলা ভয়ে বসে থাকতে পারল না। ড্রাইভারকে নিয়ে গোপনে রাজের পিছু নিল। সে দূর থেকে পুরো দৃশ্য দেখল। চোখের সামনে রাজ একাই 10 জনের সঙ্গে যুদ্ধ করছে। তার শরীর ঘামে ভিজে গেছে, চোখে আগুন। প্রতিটি চাল এত নিখুঁত যেন কোনো আর্মি ট্রেনিং মাঠে লড়াই করছে। নীলার শ্বাস আটকে গেল। এটা কোনো সাধারণ মানুষ নয়, ও একজন সেনা অফিসার। সবাই মাটিতে লুটিয়ে পড়ার পর নেতা বন্দুক বের করল। এবার দেখাবো তুই কত বড় যোদ্ধা। রাজ ঠান্ডা চোখে তাকিয়ে রইল। হঠাৎ এক ঝটকায় কাছে থাকা লোহার পাইপ ছুঁড়ে মারল। পাইপ সোজা গিয়ে নেতার হাতে আঘাত করল। বন্দুক পড়ে গেল। রাজ এগিয়ে গিয়ে তাকে গলা চেপে ধরল। কেন নীলাকে টার্গেট করছো? আমাদের অর্ডার এসেছে বাইরে থেকে, আলতাফ হাসানকে ধ্বংস করার জন্য। রাজের চোখে ঝলসে উঠল আগুন। সে তাকে অচেতন করে মাটিতে ফেলে দিল। দূর থেকে সবকিছু দেখছিল নীলা। রাজ তার দিকে তাকাতে নীলা ছুটে এলো। তুমি তুমি আসলে কে? আমি জানি তুমি শুধু বডিগার্ড নও, তুমি সেনা অফিসার, তাই না? রাজ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর গভীর গলায় বলল, সত্য লুকিয়ে রাখার কারণ ছিল, কিন্তু হ্যাঁ, আমি একজন সিক্রেট আর্মি অফিসার। আমার নাম, আমার পরিচয় সবকিছু গোপন। আমি এখানে এসেছি তোমাদের রক্ষা করতে। আমি তোমাকে কত অবহেলা করেছি, অপমান করেছি, অথচ তুমি। এখন এসব বলার সময়, সামনে আরো বিপদ আসছে। রাত গভীর। টঙ্গীর সেই পরিত্যক্ত কারখানার বাইরে পুলিশের সাইরেন বাজছে। রাজ যে সন্ত্রাসীদের নিস্তেজ করে ফেলেছিল তাদের সবাইকে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। নীলা এখনো অবিশ্বাসী রাজের দিকে তাকিয়ে আছে। তার বুক কাঁপছে ভয়, বিস্ময় আর অপরাধ বোধে। গাড়িতে ফেরার সময় নীলা রাজের পাশে বসেছিল। সাধারণত সে রাজকে এড়িয়ে চলত, অপমান করত, কিন্তু আজ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে লাগলো। হঠাৎ সে ফিস ফিস করে বলল,
তাহলে তুমি সত্যিই সেনা অফিসার? রাজ কিছুক্ষণ নীরব থেকে বলল, হ্যাঁ, আমি শ্যাডো ইউনিটের একজন। এদেশের গোপন আর্মি টিম। আমাদের কাজ হলো রাষ্ট্রবিরোধী শক্তিকে ছায়া থেকে ধ্বংস করা। তাহলে তুমি আমার বডিগার্ড হয়ে এলে কেন? রাজ জানালার বাইরে তাকিয়ে বলল, তোমার বাবাকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র তৈরি হচ্ছিল, সেই তথ্য আমাদের হাতে আসে। সেনা সদর দপ্তর আমাকে এই মিশনে পাঠায়। আমি ছদ্মবেশে বডিগার্ড হয়ে ঢুকি, যাতে কেউ সন্দেহ না করে। মানে তুমি প্রথম থেকেই আমাদের রক্ষা করতে এসেছো? হ্যাঁ, কিন্তু আমার পরিচয় প্রকাশ করা নিষিদ্ধ, এটাই নিয়ম। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি রাজ নামের সাধারণ বডিগার্ড। নীলা এক ঝলকে তার অতীতের আচরণ মনে করল, কিভাবে সে রাজকে চাকর ভেবেছে, অবজ্ঞা করেছে, পার্টিতে হেয় করেছে। তার চোখ ভিজে উঠল। আমি তোমাকে এতদিন অপমান করেছি, অথচ তুমি আমার জন্য জীবন বাজি রেখে লড়েছো। আমি ভয়ঙ্কর ভুল করেছি। আপনি যা করছেন সেটা আপনার চোখে হয়তো স্বাভাবিক ছিল, আমি কিছু মনে করি। আমার কাজ হলো আপনাদের রক্ষা করা। ব্যক্তিগত অনুভূতি এখানে কোনো মানে রাখে না। কিন্তু নীলার ভেতরে এক নতুন দ্বন্দ্ব জন্ম নিল। আমি এতদিন যাকে তুচ্ছ ভেবেছি, সেই মানুষই আসলে আমার ছায়া, আমার রক্ষক। পরদিন সকালে আলতাফ সাহেব সংবাদপত্রে বড় বড় হেডলাইন দেখলেন, গোপন সেনা অফিসারের অভিযানে সন্ত্রাসী চক্র ধ্বংস। খবরে লেখা ছিল, একজন অজ্ঞাতনামা আর্মি অফিসার ছদ্মবেশে ঢুকে পুরো চক্রকে নাশাত করছে। যদিও নাম প্রকাশ করা হয়নি, তবুও আলতাফ সাহেব বুঝে গেলেন সেটা রাজ। তিনি ডেকে বললেন, রাজ, তুই যা করেছিস তাতে আমি শুধু কৃতজ্ঞ নই, গর্বিত। কিন্তু এতদিন কেন লুকিয়ে রেখেছিস? রাজ মাথা নিচু করে বলল, স্যার, এটা আমার দায়িত্ব ছিল। আমি সেনা অফিসার হিসেবে মিশনে আছি। আমার পরিচয় প্রকাশ পেলে মিশন ব্যর্থ হতো। তুই শুধু আমার বডিগার্ড নস, তুই আমার পরিবারের সদস্য। নীলা পাশেই দাঁড়িয়েছিল, তার চোখ ভিজে উঠল। বাবা আজ ওকে এক পরিবারের লোক বলছে, অথচ আমি আমি কত অবহেলা করেছি। সেদিন সন্ধ্যায় রাজের ল্যাপটপে গোপন বার্তা এলো, অপারেশন শেষ হয়নি, টার্গেট এখনো আলতাফ হোসেন সরাসরি। শত্রুরা বিদেশি সাহায্য পেয়েছে, তুমি সতর্ক থাকো। খেলা এখন আরো বড় হবে। নীলা তখনই রুমে ঢুকলো। সে সরাসরি রাজের চোখে তাকিয়ে বলল, তুমি আর আমার কাছে অপরিচিত নও। আমি জানি তুমি আমার পাহারাদার নয়, একজন সৈনিক। আমি চাই তুমি আমাকে সত্যিটা শোনাও। সামনে কি আসছে? রাজ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসছে যুদ্ধ, এবং আমি চাই তুমি শক্ত থাকো, কারণ ওরা এবার সরাসরি তোমাকে ব্যবহার করবে। নীলার শরীর কেঁপে উঠল, কিন্তু তার চোখে এবার আর অহংকার নেই, বরং ভরসা। সে নিচু স্বরে বলল, যাই হোক, আমি তোমার ওপর আস্থা রাখবো। রাজ চমকে তাকালো। প্রথমবার সে নীলার চোখে বিশ্বাসের আলো দেখল। এরপর নীলা তার রুমে চলে গেল ঘুমোতে। নীলার ঘুম আসছিল না। বিছানায় শুয়ে সে বারবার রাজের মুখ মনে করতে লাগলো। যে মানুষকে এতদিন চাকর ভেবেছি, সে আসলে সেনা অফিসার। আমার জন্য গুলির সামনে দাঁড়িয়েছে। অপরাধবোধে বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে একটা নতুন অনুভূতি জন্ম নিতে শুরু করেছে, সম্মান, কৃতজ্ঞতা আর অদ্ভুত এক আকর্ষণ। ভোরে বারান্দায় রাজ দাঁড়িয়েছিল, গায়ে হালকা টি শার্ট, হাতে কফির কাপ। নীলা লাজুক ভঙ্গিতে এগিয়ে এলো। রাজ, তুমি এত সকালে ওঠো? অফিসারদের অভ্যাস। ভোর মানে আমার কাছে প্রশিক্ষণ আর সতর্কতা। তুমি কি সবসময় এমনই করা? মানে নিজের জীবনকে নিয়েই ভাবো না? আমাদের শপথই হলো নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে বাঁচানো। এটা আমাদের কর্তব্য। আমি এতদিন তোমাকে ছোট করেছি, অপমান করেছি, অথচ তুমি আমাকে বাঁচাতে নিজের জীবনকে বাজি ধরছো। আমি সত্যিই লজ্জিত। যা হয়েছে ভুলে যান, আমি এসব নিয়ে ভাবি না। আমি শুধু আমার দায়িত্ব করি। কিন্তু নীলার মনে হলো রাজের এই ঠান্ডা উত্তর আসলে তার ভেতরের কষ্ট ঢেকে রাখার জন্য। আলতাফ সাহেবও চিন্তিত ছিলেন, তার ব্যবসা নিয়ে বড় ডিল সামনে, আর শত্রুপক্ষ যে কোনো সময় আঘাত হানতে পারে। ডাইনিং টেবিলে বসে তিনি বললেন, রাজ, আমি কি বিদেশে চলে গেলে নিরাপদ থাকবো? না স্যার, এরা শুধু ব্যবসার শত্রু নয়, রাষ্ট্রবিরোধী শক্তি। আপনার মৃত্যু দিয়ে ওরা রাজনৈতিক অস্ত্রতা তৈরি করতে চায়। আপনি যেখানেই যান, বিপদ যাবে না।
আলতাফ সাহেব গভীর শ্বাস ফেললেন। নীলা বাবার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। সে রাজের দিকে চেয়ে বলল, তাহলে আমরা কি করব? আমার টিম আসছে, তবে তার আগে আমি আপনাদের চারপাশে এমন একটা ঢাল তৈরি করব যা ভাঙা সহজ হবে না। সন্ধ্যায় নীলা রান্নাঘরে ঢুকে গেল। গৃহকর্মীরা অবাক, এতদিন রান্নাঘরে সে পা রাখেনি। সে নিজেই রাতের জন্য ভাত, ডাল আর মুরগির ঝোল রান্না করলো। রাজ টেবিলে বসে অবাক হলো। আপনি রান্না করছেন? হ্যাঁ, আমি জানি না ভালো হবে কিনা, কিন্তু আমি চেয়েছি আজ তোমাকে নিজের হাতে খাওয়াতে। রাজ চুপচাপ খেতে লাগলো। তার চোখে প্রথমবার কোমলতা ভাসলো। খুব ভালো হয়েছে। নীলার বুক ভরে উঠল। সে প্রশংসা করেছে আমার জন্য। খাওয়া দাওয়া শেষে রাজ তার রুমে চলে যায়। হঠাৎ ফোন বেজে উঠল। রাজের মুখ গম্ভীর হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল বার্তা। টার্গেট মুভ করছে, পরবর্তী আঘাত আজ রাতেই। নীলা, তুমি বাবার সাথে ভেতরে থাকো, আমি বাইরে কেউ যেন না যায়। রাজ, তুমি একা যাবে? যদি কিছু হয়? আমি একা নই, আমার ছায়া আমার সাথে আছে, আর তুমি আছো যার জন্য আমি লড়ছি। নীলার চোখে জল চলে এলো। সে আস্তে করে রাজের হাত ধরল। তুমি ফিরে আসবে, আমি অপেক্ষা করব। রাজ অবাক হলো। এটা সেই নীলা নয় যে একদিন তাকে হেয় করত। এটা এক নতুন নীলা যে তার উপর ভরসা করছে। রাত 12:30। ঢাকার আকাশে হালকা মেঘ, চারিদিক নিস্তব্ধ। আলতাফ সাহেবের বাড়ির আশেপাশে নিরাপত্তার জন্য কয়েকজন প্রাইভেট গার্ড দাঁড়িয়ে আছে। তবে তারা জানে না আড়ালে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র ঘনিয়ে আসে। রাজ ছাদের উপর দাঁড়িয়ে দূরবীন দিয়ে চারপাশ লক্ষ্য করছিল। তার কানেক্টেড ইয়ারপিসে কথা ভেসে এলো। শ্যাডো, সতর্ক হও, শত্রুরা নড়াচড়া শুরু করেছে, তোমার লোকেশনের দিকে আসছে। আমি প্রস্তুত। ঠিক তখনই পাশের গলিতে এক বিকট বিস্ফোরণ। প্রাইভেট গার্ডরা ভয়ে ছোটাছুটি শুরু করলো। কয়েকজন মুখোশধারী বন্দুকধারী কালো গাড়ি থেকে নেমে সরাসরি বাড়ির দিকে এগিয়ে এলো। রাজ ঝাঁপিয়ে পড়লো। চোখের পলকে সে তিনজনকে কাবু করে ফেললো। একজনের বন্দুক ঘুরিয়ে আরেকজনকে ফেলে দিল মাটিতে। ভেতর থেকে আতঙ্কিত নীলা চিৎকার করে উঠল। রাজ, সাবধানে। মুখোশধারীদের একদল পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে গেল। আলতাফ সাহেবকে টার্গেট করা তাদের মূল উদ্দেশ্য। রাজ দ্রুত সিঁড়ি বেয়ে নামলো। একজন সন্ত্রাসী নীলার সামনে এসে বন্দুক তাক করতেই রাজ বজ্র গতিতে ঝাঁপিয়ে পড়ল। মারাত্মক ঘুষিতে লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। তাদের তোমার বাবার কাছ থেকে দূরে রাখো। নীলা কাপা গলায় বাবাকে আঁকড়ে ধরল। তার চোখে জল, কিন্তু মনে অদ্ভুত এক ভরসা। হঠাৎ রাজের ইয়ারপিসে বার্তা এলো। শ্যাডো, সতর্ক, শত্রুরা শুধু সামনের দিক থেকে আসছে না, তারা বাড়ির নিচের পুরনো টানেল ব্যবহার করছে। রাজের চোখ বিস্ফোরিত হলো। এই টানেলের কথা কেউ জানত না, শুধু পুরনো নকশায় উল্লেখ ছিল মানে ভেতরে কোনো গুপ্তচর আছে। রাজ দাঁতে দাঁত চেপে বলল, ওরা ভেতর থেকে হামলা করবে। নীলা, তুমি বাবাকে নিয়ে ভেতরে নিরাপদ রুমে যাও, দরজা লক করো, বাইরে যেও না। তুমি একা সব সামলাবে? এটাই আমার কাজ। টানেলের গোপন দরজা ভেঙে হঠাৎ কয়েকজন ভারী অস্ত্রধারী বেরিয়ে এলো। রাজ একা দাঁড়ালো তাদের সামনে। গুলির শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। রাজ গায়ের ওপর ঝাঁপিয়ে পড়া এক আক্রমণকারীকে মাটিতে ফেলে তার বন্দুক কেড়ে নিল। তীব্র প্রতিরোধে একে একে শত্রুরা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। কিন্তু তাদের লিডার লম্বা দেহি, চোখে লাল লেজার গগলস, রাজকে চ্যালেঞ্জ ছুড়ল। তুই সেনা অফিসার, আজকেই শেষ তোর খেলা। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেটা আমি হতে দেব না। এক ভয়ঙ্কর হাতাহাতি শুরু হলো। চেয়ার টেবিল ভেঙে চুরমার হয়ে গেল। শেষমেশ রাজ এক মারাত্মক কৌশলে লিডারকে মাটিতে পিন করে দিল। নিরাপদ রুমের কাচের ভেতর থেকে নীলা সব দেখছিল। তার বুক কাঁপছিল ভয়ে, তবে চোখে ভরে উঠেছিল গর্ব আর বিস্ময়। এই মানুষটাই আমার স্বামী হওয়ার যোগ্য। আমি যাকে অবহেলা করেছি, সে একাই আমার বাবাকে, আমাকে, আমাদের দেশকে বাঁচাচ্ছে। নীলার চোখ ভিজে উঠল। সে বাবাকে জড়িয়ে ধরে ফিসফিস করল, বাবা, আমি এতদিন ভুল করেছি। রাজকে আমরা চিনতেই পারিনি। ও শুধু আমাদের রক্ষক নয়, ওই ছেলে আসলে এই দেশের প্রকৃত সৈনিক। শেষ গুলির শব্দ মিলিয়ে গেল। রাজ ক্লান্ত দেহ নিয়ে ভেতরে ঢুকলো। চোখে মুখে ধুলো, হাতে কেটে যাওয়ার দাগ। নীলা দৌড়ে এসে তার সামনে দাঁড়ালো। রাজ, তুমি ঠিক আছো? আমি বেঁচে আছি, এটাই যথেষ্ট। তুমি শুধু বডিগার্ড নও, শুধু সেনা অফিসারও নও, তুমি আমার
নায়ক। রাজ চমকিয়ে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলার আগেই তার ইয়ারপিসে নতুন বার্তা ভেসে এলো। শ্যাডো, মিশন শেষ নয়, এর পেছনে আরো বড় শক্তি আছে। রাজের চোখে আবার দৃঢ়তা ফিরে এলো। খেলা এখনো শেষ হয়নি। বাড়ির ভেতর আক্রমণের পর সব শান্ত হলেও রাজ জানত এই নীরবতা ঝড়ের আগের নীরবতা। সে ছাদের উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, ইয়ারপিসে কণ্ঠ ভেসে এলো। শ্যাডো, এই অপারেশনের পেছনে একজন মাস্টার মাইন্ড আছে, কোড নেম ব্ল্যাক ভাইপার। আমরা ধারণা করছি সে দেশের ভেতরে আছে এবং আলতাফ হোসেনকে শেষ করতে চায়। ব্ল্যাক ভাইপার, অবশেষে তোর ছায়া ধরা পড়বে। নীলা ভোরবেলা রাজের পাশে এসে দাঁড়ালো। তার মুখে আর অহংকার নেই, বরং উদ্বেগ আর দৃঢ়তা। রাজ, কাল রাতে তোমাকে মরতে মরতে লড়তে দেখেছি। আমি আর বসে থাকতে পারবো না। তোমার লড়াই আমারও লড়াই। আমি পাশে থাকতে চাই। নীলা, এটা বিপজ্জনক। তুমি ভাবছো সহজ, কিন্তু আসলে রক্ত, মৃত্যু আর বিশ্বাসঘাতকতার খেলা। আমি ভয় পাই না। তুমি যদি আমার জন্য জীবন বাজি রাখতে পারো, তবে আমি কেন তোমার পাশে দাঁড়াতে পারবো না? অন্তত আমি তোমার উপর থেকে ছাপটা কিছুটা হলেও কমাতে চাই। রাজ নীরব হয়ে গেল। তার মনে হলো যে নীলাকে সে সবসময় অহংকারী মেয়ে ভেবেছে, সে আজ সত্যিকারের সাহসী নারী। দুপুরে রাজ গোপন ঘরে ল্যাপটপ খুলল। সে শত্রুর এনক্রিপ্টেড বার্তা ডিকোড করল। বার্তায় লেখা, টার্গেট আলতাফ, কিন্তু এবার সরাসরি নয়। এবার তার ব্যবসার মধ্যে ঢুকে তার সবচেয়ে কাছের লোকই হবে খুনি। রাজের ভ্রু কুঁচকে গেল। মানে ভেতরে গুপ্তচর আছে? সে নীলাকে ডেকে বলল। তোমাদের ব্যবসার সবচেয়ে ভরসার লোক কারা? নীলা এক এক নাম বলতে লাগলো, তারপর হঠাৎ থেমে বলল, একজন আছে, কাইসার চাচা। তিনি ছোটবেলা থেকে আমাদের সঙ্গে আছেন, কিন্তু শত্রুরা এমন লোককেই ব্যবহার করে যাকে কেউ সন্দেহ করবে না। সন্ধ্যায় রাজ হঠাৎ কায়সারকে গ্যারেজের পাশে ফোনে ফিস করতে শুনল। সে কাছে গিয়ে দাঁড়াতেই কায়সার ফোন কেটে ফেলল। রাজ দৃঢ় গলায় বলল, কাকে ফোন করছিলেন? ব্যবসার কাজ, বডিগার্ড হিসেবে। আপনি এসব বুঝবেন না। আমি বডিগার্ড নই, আমি সেনা অফিসার। আর আপনি যদি গুপ্তচর হন, তবে আমার সামনে বেশি দিন লুকে থাকতে পারবেন না। কায়সারের চোখে আতঙ্ক ভেসে উঠল, তবে সে দ্রুত নিজেকে সামনে নিল। আমি কোনো গুপ্তচর নই, আপনি ভুল ভাবছেন। রাজ জানত এই মানুষটি হয়তো ভেতরের সাপ। রাতে নীলা রাজকে বলল, আমি কায়সারের পিছু নেব। তুমি সরাসরি তাকে ধরা দিলে সে পালাবে। আমি নজর রাখবো। তুমি? হ্যাঁ, তুমি একা লড়ছো, কিন্তু আমি হাত গুটিয়ে বসে থাকবো না। আমি তোমার চোখ আর কান হতে চাই। রাস্তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার মনে হলো নীলা সত্যি বদলে গেছে। সে আস্তে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে থাকবে। তোমার জীবনের দায়িত্ব আমার হাতে। তাহলে আমি নিরাপদ। রাত 12টায় কায়সারকে গোপনে বেরোতে দেখা গেল। নীলা গাড়ি নিয়ে তার পিছু নিল। রাজ ছায়ার মতো দূর থেকে নজর রাখছিল। কায়সার গিয়ে ঢুকলেও এক পুরনো গুদমে। ভেতরে প্রবল অন্ধকার, শুধু এক ব্যক্তির ছায়া দাঁড়িয়ে আছে। গভীর ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, তুই ঠিক সময়ে এসেছিস কাইসার। আলতাফকে শেষ করার কাজ শুরু করতে হবে। রাজ, আমি মাস্টারমাইন্ডকে দেখেছি। তার নাম ব্ল্যাক ভাইপার। সে এখানেই। তুমি বের হয়ে যাও নীলা, আমি আসছি। কিন্তু নীলা বেরোলো না। সে জানতো এটাই সুযোগ। রাজ, আমি পাশে দাঁড়াতে চাই, যে কোনো মূল্যে। গুদামের ভেতরে অন্ধকার ছেয়ে আছে। টর্চ লাইটের ক্ষীণ আলোয় কায়সার মাথা নিচু করে দাঁড়িয়ে। সামনের আসনে বসে আছে এক রহস্যময় মানুষ, মুখ ঢাকা কালো হুড়ে, চোখে লাল লেজার লেন্স, সেই এক ব্ল্যাক ভাইপার। নীলা দূরে এক ভাঙা দেয়ালের আড়ালে লুকিয়ে এই দৃশ্য দেখছিল। তার বুক কাঁপছিল ভয়ে, কিন্তু চোখে জেদ। আমি এবার রাজের জন্য কিছু করব। ব্ল্যাক ভাইপারের কণ্ঠ গর্জে উঠল, কাইসার, আগামীকাল আলতাফের ব্যবসায় বৈঠক আছে। সেখানে শেষ করতে হবে তাকে। দেশকে অশান্তি নামানোর এটাই সেরা সুযোগ। চিন্তা করবেন না ভাইপার সাহেব, আমি ভেতর থেকে সব ব্যবস্থা করে দেব। নীলার শরীর ঠান্ডা হয়ে এলো। কাল বাবাকে শেষ করবে না, এটা হতে দেব না। সে কাপা হাতে ফোনে রাজকে বার্তা পাঠালো। ওরা কাল বৈঠকে আক্রমণ করবে, আমি এখানেই আছি। ঠিক তখনই নীলার পায়ের নিচে ভাঙা কাঁচের টুকরো চাপা পড়ে ক্র্যাক শব্দ হলো। কায়সার চমকে পেছনে তাকালো। কে সেখানে?
কয়েকজন মুখোশধারীর সাথে সাথে টর্চ মেরে আলো ফেললো। নীলার চোখ ঝলসে উঠল, আর লুকোনোর সুযোগ থাকলো না। ব্ল্যাক ভাইপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার ভয়ঙ্কর হাসি গুদম কাঁপিয়ে তুলল। আহ, এত বড় অতিথি আমাদের আসরে। আলতাফ হোসেনের মেয়ে, তাই না? হ্যাঁ, আর আমি জানি তোমরা কি পরিকল্পনা করছো। রাজ এসে সব শেষ করে দেবে। রাজ, সেই গোপন সেনা অফিসার। তোকে আমি অনেক আগেই চিনেছি। তোকে শেষ করব, তোর বাবাকেও শেষ করব, আর তুই হবি আমাদের টোপ। ঠিক তখনই বাইরে থেকে মোটরের শব্দ। কালো মোটর বাইকে রাজ ঝড়ের মতো ঢুকলো গুদামের সামনে, দুহাতে পিস্তল, চোখে অগ্নি। নীলাকে ছেড়ে দাও। মুহূর্তেই গোলাগুলি শুরু হলো। রাজ নিখুঁত নিশানায় একে একে শত্রুদের ফেলে দিতে লাগলো। তার শরীর যেন বজ্রের মতো নড়ছিল। নীলা তাকে দেখে চিৎকার করে উঠল। রাজ সাবধান, ওরা অনেকজন। তুমি ভয় পেও না, আমি আসি। অবশেষে রাজ আর ব্ল্যাক ভাইপার মুখোমুখি দাঁড়ালো। ভাইপারের হাতে আধুনিক রাইফেল, রাজের হাতে শুধু ছুরি। ভাইপার বিদ্রুপ করে বলল। তুই নিজেকে বীর ভাবিস, আজ তো শেষ রাত। রাজ ছুরি হাতে এগিয়ে গেল। ঝড়ের মতো এক লড়াই শুরু হলো। গুদামের লোহা, কাঠ সব ভেঙে চুরমার। প্রতিটি আঘাতে আগুন ঝরছে। নীলা চোখে জল নিয়ে সব দেখছিল। যদি রাজ হেরে যায় আমি বাঁচবো না। ব্ল্যাক ভাইপার হঠাৎ বন্দুক তাকিয়ে টিকার ডাল। গুলির শব্দে গুদম কেঁপে উঠল। রাজ পাশে ঝাঁপ দিল, কিন্তু তার হাতে রক্ত ঝরে পড়ল। নীলা চিৎকার করে উঠল। রাজ! রক্তাক্ত হাত নিয়েই রাজ ঝাঁপিয়ে পড়ল ভাইপারের ওপর। ভয়ঙ্কর এক ঘুষি, তারপর ছুরি চালিয়ে তার অস্ত্র ফেলে দিল। শেষমেশ রাজ ভাইপারকে মাটিতে পিন করে দিল। ভাইপার ছটফট করতে করতে গর্জে উঠল। তুই জিতেছিস ভাবছিস? এ খেলা এখানেই শেষ নয়। যতক্ষণ আমি বেঁচে আছি আমার দেশের ক্ষতি কেউ করতে পারবে না। সবকিছু থেমে গেল। নীলা দৌড়ে এসে রাজের রক্তাক্ত হাত ধরে কেঁদে ফেলল। তুমি বাঁচবে তো? আমি তোমাকে হারাতে পারবো না। আমি এতদিন তোমাকে বুঝিনি, কিন্তু এখন তুমি আমার সব কিছু। আমি বাঁচবো, কারণ তুমি এখন আমার শক্তি। নীলার বুক কেঁপে উঠল। সে বুঝল রাজ আর শুধু তার স্বামী নয়, রাজই তার জীবনের সত্যিকারের নায়ক। গুদামের লড়াই শেষ হলেও রাজ জানত এটা কেবল শুরু। ব্ল্যাক ভাইপার ধরা পড়েছে, কিন্তু তার বলা শেষ কথাটা কানে বাজছিল। এ খেলা এখানেই শেষ নয়। রাজ রক্তাক্ত হাতে ব্যান্ডেজ বাঁধছিল। নীলা তার পাশে বসে কাপড় দিয়ে রক্ত মুছে দিয়েছিল, চোখ ভরা উদ্বেগ আর অপরাধ বোধ। রাজ, তুমি আর লড়বে না। তোমার শরীর এতটাই আহত। যতক্ষণ হুমকি শেষ না হয় আমি থামবো না। কাল বৈঠকেই মূল আক্রমণ হবে। তোমার বাবাকে রক্ষা করতেই হবে। তাহলে আমিও থাকবো, তুমি একা নও। রাজ অবাক হলো। সে বুঝল এখনকার নীলা আর আগের অহংকারী মেয়ে নয়। সে সত্যি বলেছে। পরদিন সকালে আলতাফ সাহেব জানতে পারলেন বৈঠকে দেশের কয়েকজন শীর্ষ ব্যবসায়ী আর মন্ত্রী থাকবেন। তিনি আতঙ্কে বললেন, যদি সত্যি ওরা হামলা করে তবে শুধু আমি নয়, দেশের ভবিষ্যৎও হুমকির মুখে পড়বে। স্যার, আপনি চিন্তা করবেন না, আমার টিম আসছে। তবে ভেতরে থাকা বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হবে। বাবা, রাজ আমাদের জন্য জীবন বাজি রেখেছে। এবার আপনিও ওর ওপর আস্থা রাখুন। ঠিক আছে রাজ, এখন থেকে আমি পুরোপুরি তোমার নির্দেশ মেনে চলবো। রাজ ল্যাপটপ খুলে গোপন নকশা দেখালো। বৈঠকের হলে 3টা প্রবেশ পথ আছে। সামনের দিকটা ডামি আক্রমণের জন্য, কিন্তু আসল আঘাত আসবে ছাদের ভেন্টিলেশন আর ভেতরের সার্ভিস করিডোর দিয়ে। আমি ও নীলা ছাদের দিক সামলাবো, আমার টিম ভেতরের করিডোর। মানে আমি সরাসরি যুদ্ধ করব? তুমি আমার চোখ, আমার ভরসা। তুমি না থাকলে এই যুদ্ধ অসম্ভব। সে আমাকে নিজের সঙ্গী ভাবছে, কেবল বোঝা নয়। বৈঠকের আগের রাতে নীলা রাজের কাছে এলো, চোখে জল, কণ্ঠে আবেগ। রাজ, যদি কাল কিছু হয়ে যায়, আমি তোমাকে কিচ্ছু না বলে থাকতে চাই না। কি? আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু আমার রক্ষক নও, আমার সব কিছু। তুমি না থাকলে আমি বাঁচবো না। রাজ থমকে গেল। তার কঠিন চোখে কোমলতা ভেসে উঠল। সে আস্তে নীলার হাত চেপে ধরল। তাহলে আমি কোনোদিন হারবো না, কারণ আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো। পরদিন দুপুর ঢাকার এক বিলাসবহুল কনফারেন্স হলে বৈঠক শুরু হলো। বাইরে সাংবাদিক, ভেতরে শীর্ষ ব্যবসায়ী আর মন্ত্রীদের আনাগোনা। কেউ বুঝতেই পারছিল না অন্ধকারে কতটা ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছে। রাজ ছাদের ভেন্টিলেশনে নীলাকে নিয়ে অবস্থান নিল।
ইয়ারপিসে তার টিমের কথা ভেসে এলো। শ্যাডো, সব প্রবেশপথ চেক করা হচ্ছে, শত্রুরা নড়াচড়া করছে। সবাই সতর্ক থাকো, আজকের রাত হবে সিদ্ধান্তের। আমি ভয় পাচ্ছি, তবে আমি তোমাকে একা ছাড়বো না। তুমি ভয় পেও না, আমি আছি। কনফারেন্স হল ভরে উঠেছে আলো আর মানুষের গুঞ্জনে। দেশের শীর্ষ ব্যবসায়ী মন্ত্রী আর বিদেশি বিনিয়োগকারীরা টেবিলে বসে আলোচনা শুরু করেছে। সবার চোখে এক ধরনের নিশ্চিন্ত ভরসা, এখানে কিছুই ঘটতে পারে না। কিন্তু রাজের চোখ অন্যরকম। ছাদের ভেন্টিলেশনের অন্ধকারে সে নীলাকে নিয়ে অপেক্ষা করছিল। এয়ারপিসে ভেসে আসছিল তার টিমের বার্তা। শ্যাডো, উত্তর দিকের করিডোরে অচেনা গতিবিধি ধরা পড়েছে। পূর্ব দিকেও কিছু নড়াচড়া, হয়তো ছদ্মবেশে ঢুকেছে। সবাই সতর্ক থাকো, মূল আঘাত শুরু হবে এখনই। হঠাৎ করে হলের বাইরে প্রবল শব্দ, বুম। দরজা কেঁপে উঠল, ভেতরে সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। আলতাফ সাহেব উঠে দাঁড়িয়ে বললেন। এ কি হচ্ছে? তখনই ছদ্মবেশী কয়েকজন ওয়েটার পকেট থেকে বন্দুক বের করে গুলি চালালো। চোখের পলকে কনফারেন্স হল আতঙ্কের মঞ্চে পরিণত হলো। এটাই সেই মুহূর্ত। সে নীলার দিকে তাকিয়ে বলল। তুমি আমার সাথে থাকবে, ভয় পেও না। নীলা মাথা নাড়ল, চোখে অদ্ভুত দৃঢ়তা। ঠিক তখনই ভেন্টিলেশন দিয়ে আরো কয়েকজন কালো পোশাকধারী সন্ত্রাসী নেমে এলো, তাদের হাতে আধুনিক রাইফেল। রাজ এক মুহূর্ত দেরি করল না, পাশ থেকে বের করলো সাইলেন্সার লাগানো পিস্তল। নিখুঁত নিশানায় দুজনকে নামিয়ে দিল। নীলা, নিচু হও। নীলা দ্রুত ঝুঁকে পড়ল, রাস্তাকে আড়াল করে রেখে গুলি চালাচ্ছিল। একজন সন্ত্রাসী ঠিক সামনের দিকে ঝাঁপ দিল। নীলা ভয়ে চিৎকার করলো, কিন্তু মুহূর্তে রাস্তাকে ঘুরিয়ে পেছনে ঠেলে দিয়ে ছুরি চালিয়ে দিল। রক্ত ছিটকে এলো, আর নীলা প্রথমবার এত কাছে যুদ্ধের নির্মমতা দেখল। তার বুক ধকধক করছে, কিন্তু মনে মনে একটাই কথা, রাজ আমার জন্য জীবন দিচ্ছে, আমি আর দুর্বল হব না। ভেতরে পরিস্থিতি ভয়াবহ। মন্ত্রী আর ব্যবসায়ীদের চারপাশে সন্ত্রাসীরা ঘিরে ফেলেছে। আলতাফ সাহেবকে সরাসরি বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে এক মুখোশধারী। সে চিৎকার করে বলল। সবাই চুপ, তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আমাদের সাহায্য করেছে। আজ তোমার রক্ত দিয়ে শুরু হবে নতুন খেলা। কে কে সেই বিশ্বাসঘাতক? রাত ছাদ থেকে সব দেখছিল, তার মুঠো শক্ত হয়ে গেল। ইয়ারপিসে খবর এলো। শ্যাডো, আমরা দক্ষিণ করিডোরে আটকে পড়েছি, ওরা অনেক বেশি। ধরে রাখো, আমি ভেতরে নামছি। রাজ ভেন্টিলেশন ভেঙে হলের মাঝখানে ঝাঁপ দিল। পড়ার সাথে সাথেই দু হাতে বন্দুক চালিয়ে একের পর এক সন্ত্রাসীকে গুলি করলো। চারিদিকে থমকে গেল, সবাই হতভম্ব। একজন বডিগার্ড এভাবে লড়াই করতে পারে? আলতাফ সাহেব বিস্ময়ে তাকালেন। নীলা ছাদ থেকে নামতে গিয়ে আড়াল দিয়ে বাবার দিকে দৌড়ালো। রাজ গর্জে উঠল। কেউ আমার পরিবারকে ছুতে পারবে না। একজন বড়সড় মুখোশধারী সামনে এগিয়ে এলো, তার হাতে আধুনিক রাইফেল। তুমি সেই শ্যাডো, তাই না? অবশেষে মুখোমুখি। তুমি যেই হও, আজ এখানেই শেষ। সেই মুহূর্তে ভয়ঙ্কর গুলি বিনিময় শুরু হলো। রাজের নিখোঁজে নিশানায় একে একে সন্ত্রাসীরা পড়ে যাচ্ছিল। নীলা বাবাকে আড়াল দিয়ে ধরে রেখেছিল, কিন্তু তার চোখ রাজের দিক থেকে সরছিল না। প্রতিটি গুলির শব্দে তার বুক কেঁপে উঠছিল, কিন্তু একই সাথে মনে হচ্ছিল এই মানুষটা আমার স্বামী, আমার নায়ক। তখনই হঠাৎ করে ভেতরের একজন ব্যবসায়ী দাঁড়িয়ে গেল। সে নিজের জ্যাকেট থেকে পিস্তল বের করে রাজকে নিশানা করলো। সবাই হতভম্ব। মানে এই লোকটাই বিশ্বাসঘাতক? রাজ দ্রুত ঘুরে তাকালো, কিন্তু দেরি হয়ে গেছে। ট্রিগার টিপে দিল সে। ঠাস, একটা গুলি সোজা রাজের কাঁধে লাগলো। সে পেছনে হোঁচট খেলো। নীলা চিৎকার করে উঠল। রাজ! রক্ত ঝরতে লাগলো, কিন্তু রাজ দাঁড়িয়ে রইল। তার চোখ আগুনের মতো জ্বলছিল। আমি মরবো না, আমি লড়বো শেষ পর্যন্ত। গুলির শব্দে হলের বাতাস কেঁপে উঠেছিল। রাজের কাঁধ দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু চোখে ছিল অদম্য আগুন। সে দাঁত চেপে বন্দুকটা উঁচু করল। তোমরা ভেবেছিলে আমি দেশ বাঁচাবো, আমি শুধু আমার লাভ চেয়েছি। আজ এখানেই সব শেষ। নীলা বাবাকে আড়াল করে দিয়ে দাঁড়িয়েছিল, আর রাজকে দেখে বুক কেঁপে উঠেছিল। রাজ, তুমি আর লড়তে পারবে না। তুমি আসো মানে আমি হারবো না। সন্ত্রাসীরা আবার ঝাঁপিয়ে পড়ল। রাজ বাম হাতে রক্ত চেপে ধরে ডান হাতে বন্দুক চালালো। প্রতিটি গুলি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করছিল। তার প্রশিক্ষিত দেহ কষ্ট পাচ্ছিল, তবুও থামছিল না। হঠাৎ বিশ্বাসঘাতক ব্যবসায়ী পেছন দিক থেকে নীলার দিকে বন্দুক তাক করলো। চিৎকার করে বলল,
রাজ, যদি গুলি চালাও তোমার স্ত্রী মরবে। হল নিস্তব্ধ হয়ে গেল। নীলার চোখ বড় বড় হয়ে গেল। রাজ, আমার কথা ভেবো না, শেষ করো ওকে। রাজের হৃদয় কেঁপে উঠল, কিন্তু চোখে কোনো দ্বিধা ছিল না। সে নিঃশ্বাস নিল, সোজা নিশানা করল ঠাস। ব্যবসায়ীর কপালে সোজা গুলি লাগলো। সে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এই মানুষটা সত্যি একজন সিক্রেট আর্মি অফিসার। বাকি সন্ত্রাসীদের রাজের টিম এসে দমন করল। চারিদিক শান্ত হলো। আলতাফ সাহেব কাপা হাতে মেয়ের দিকে তাকালেন, তারপর রাজের দিকে। রাজ, আমি তোমাকে চিনতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি কেবল এক বারাটে বডিগার্ড। আজ তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। আমি লজ্জিত। স্যার, আমি আমার কর্তব্য করছি। পরিবারকে রক্ষা করে আমার প্রথম দায়িত্ব। নীলা ছুটে এসে রাজকে জড়িয়ে ধরল, চোখ ভরা অশ্রু, কিন্তু ঠোঁটে দৃঢ় কণ্ঠ। আজ থেকে তুমি শুধু আমার নায়ক নও, আমার স্বামী, আমার গর্ব। আর তুমি আমার শক্তি। কয়েকদিন পর সংবাদপত্রের শিরোনাম, গোপন সেনা অফিসার রাজ দেশের ভবিষ্যৎ রক্ষা করলেন। আলতাফ সাহেব সবার সামনে ঘোষণা দিলেন, এই মানুষটি আমার জামাই, আমার উত্তরসূরি। আজ থেকে ওই আমাদের গর্ব। নীলা রাজের পাশে দাঁড়িয়ে হাসছিল। সে জানতো আর কখনো তাকে অবহেলা করবে না, কারণ তার স্বামী শুধু একজন স্বামী নয়, সে এক সিক্রেট আর্মি অফিসার, দেশ আর পরিবারের অভিভাবক।